আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং এটি খুবই জরুরি একটি বিষয়। আমাদের আজকের ক্লাসের আলোচনার টপিক হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন আমাদের ইংলিশ সেন্টেন্স মেকিং এ এবং ইংলিশে কথা বলার সময় বা ইংলিশে কোনো কিছু লেখার সময় খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এবং এটিতে আমরা প্রায় সবাই অনেক সময় কনফিউজড হয়ে যাই। বিভিন্ন সময় আমরা বুঝতে পারি না ঠিক কোন অর্থটির জন্য কোন প্রিপোজিশনটা ব্যবহার করব। আজকের ক্লাসটা করার পরে ইনশাল্লাহ আমাদের প্রিপোজিশন নিয়ে যত রকমের প্রবলেম, যত রকমের কনফিউশন আছে, সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা শুরু করি। প্রিপোজিশন, প্রথমেই দেখে নিই প্রিপোজিশন মানে কি। A preposition is a word that shows the relationship between a noun or pronoun and other words in a sentence. It can indicate time, place, direction, cause, manner, or instrument. তারপরে প্রিপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডটা কি করে, নাউন বা প্রোনাউনকে বাক্যের অন্যান্য যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোর সাথে কানেক্ট করে। এবার প্রিপোজিশনের মেইন ফাংশনটাই হচ্ছে এটি কোনো একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং সেই নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়ে সেটি সেই নাউন বা প্রোনাউনকে পুরো সেন্টেন্সের সাথে কানেক্ট করবে। এবং প্রিপোজিশনের অর্থের ভিত্তিতে আমরা সেন্টেন্সে প্রিপোজিশন গুলো ব্যবহার করি। এবং কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলোকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো সবসময় ফিক্সড, সেগুলোর লিস্ট আমরা পরবর্তী ক্লাসে পড়ব এবং সেগুলো আমরা সেভাবে ব্যবহার করা শিখবো। কিন্তু আজকে আমরা মিনিং বেসড, অর্থের ভিত্তিতে যে প্রিপোজিশন গুলো আমরা ব্যবহার করতে পারি, মোটামুটি সেই সবগুলো প্রিপোজিশন নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমেই আছে প্রিপোজিশন অফ টাইম। টাইম রিলেটেড যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো, একই প্রিপোজিশন কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। আমরা জানি যে ইংলিশের এক একটি ওয়ার্ড অনেকগুলো মিনিং ক্যারি করে, অনেকগুলো পারপাসে সেগুলো ব্যবহার করা যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে আলোচনাটা শুরু করি। প্রিপোজিশন অফ টাইম, প্রথমেই আছে অ্যাট। অ্যাট আমরা কোথায় ব্যবহার করি? নির্দিষ্ট সময় যদি বোঝায়, এমন কোন একটা টাইম যেটা একটা ফিক্সড টাইম। যেমন এই যে এখানে বলা হয়েছে দ্য মিটিং স্টার্টস অ্যাট 10 AM। মিটিং 10টায় শুরু হয়। আই উইল অ্যারাইভ অ্যাট মিড নাইট, আমি মাঝরাতে পৌঁছাবো। তার মানে এখানে একটা নির্দিষ্ট টাইম বোঝানো হচ্ছে, একটা নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে। সেই নির্দিষ্ট সময় আমরা এখানে অ্যাট ব্যবহার করেছি। তার মানে এরকম ফিক্সড টাইম বোঝালে সেই টাইমের আগে অ্যাট ব্যবহৃত হবে। পরবর্তী যে প্রেপোজিশনটি আছে সেটি হচ্ছে অন। এই অন আমরা কোথায় ব্যবহার করি? নির্দিষ্ট দিন বা তারিখ, কোনো দিন বা তারিখের পূর্বে আমরা অনটাকে ব্যবহার করতে পারি। যেমন মাই বার্থডে ইজ অন 14th জানুয়ারি। 14ই জানুয়ারিতে আমার জন্মদিন। দ্য ক্লাস ইজ অন মানডে, সোমবারে ক্লাস। তার মানে এই যে ডেট বা ডের পূর্বে আমরা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করতে পেরেছি অন। তাহলে টাইমের পূর্বে আমরা ব্যবহার করব অ্যাট, এবং দিন বা তারিখের পূর্বে আমরা ব্যবহার করব অন। ঠিক আছে, এরপরে ইন। ইনের তিনটা ব্যবহার আছে: মাস, বছর বা সময়কাল। এবং আমি যদি এখানে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে কোনো একটা সিজন। কোনো একটা সিজনের পূর্বেও কিন্তু আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। যেমন এই যে আই ওয়াজ বর্ন ইন 2006, যদি আমি 2006 জন্মাইনি, যাই হোক, আই ওয়াজ বর্ন ইন 2006, আমি 2006 সালে জন্মগ্রহণ করেছিলাম। এই যে ইনটা যেটা, এই ইনটা এই ইয়ারের পূর্বে আমরা ব্যবহার করলাম। শি উইল রিটার্ন ইন 2 আওয়ার্স, সে 2 ঘন্টার মধ্যে ফিরে আসবে। ঠিক একইভাবে যদি কোনো মাসের নাম থাকতো, যেমন আই ওয়াজ বর্ন ইন জুন, তাহলে আমরা সেখানে জুনের আগে কি করতাম? লিখতাম ইন জুন। তারপর যদি বলা হয় আই উইল ভিজিট দেয়ার ইন উইন্টার, তাহলে আমরা সিজনের পূর্বে লিখতাম ইন উইন্টার। তাহলে এখানে যেরকম আমরা মাস, বছর, সময়কাল পাচ্ছি, একইভাবে কি আমরা কোনো একটা সিজন বা ঋতুর পূর্বেও ইনটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, পরের যেটা সেটা হচ্ছে সিন্স। সিন্স কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করা যায়, তবে এখানে আমরা প্রেপোজিশন হিসেবে শিখবো। কোনো নির্দিষ্ট সময় থেকে, কোনো একটা ফিক্সড টাইম থেকে কোনো কিছু চলছে এরকম বোঝালে সেখানে আমরা সিন্স ব্যবহার করতে পারি। আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ সিন্স 2020, আমি 2020 সাল থেকে ইংলিশ পড়ছি। হি হ্যাজন্ট কলড মি সিন্স মানডে, সে সোমবার থেকে আমাকে কল করেনি। তার মানে কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কিছু চলছে বা কোনো কিছু হয়েছে, এই অর্থে আমরা সিন্সটাকে ব্যবহার করব। কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময়কে, কোনো একটা নির্দিষ্ট বছরকে যদি বোঝায়, সেখানে কিন্তু আমরা ইন ব্যবহার করব বা ব্যবহার ভেবে অ্যাট ব্যবহার করব। শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সময় থেকে কোনো কিছু হয়েছে বা চলছে বোঝাতে আমরা কি ব্যবহার করব? ব্যবহার করব
সিন্স। ঠিক আছে, এরপর যেটি সেটা হচ্ছে ফর, সময়কাল প্রকাশ করতে। এটা হচ্ছে যে যখন আপনি কতক্ষণ ধরে কোনো কিছু চলছে, সিন্সের ব্যবহারটা আমরা করি কখন থেকে চলছে, কখন থেকে। আর ফরের ব্যবহারটা আমরা করব কতক্ষণ ধরে যদি বোঝায়, তাহলে কোন একটা কাজ কতক্ষণ ধরে চলছে এটা বোঝাতে আমরা ব্যবহার করব ফর। যেমন আই স্টেড দেয়ার ফর 2 উইকস, আমি 2 সপ্তাহ ধরে সেখানে ছিলাম। শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, সে এখানে কাজ করছে ফর 5 ইয়ার্স, সে 5 বছর ধরে এখানে কাজ করছে। ঠিক আছে, কখন থেকে কাজ করছে এরকম যদি মিনিং দেয় তাহলে আমরা সেখানে সিন্স ব্যবহার করব। কতক্ষণ ধরে কাজ করছে এরকম যদি মিনিং দেয় তাহলে আমরা সেখানে ফরটাকে ব্যবহার করব। ঠিক আছে, এরপর আছে ডিউরিং। ডিউরিং এর ব্যবহারটা কিরকম, কোনো ঘটনা বা সময়কাল, কতক্ষণ ধরে কোনো একটা ক্লাস বা ওই সময়কাল ধরে কি হয়েছিল এরকম বোঝাতে। যেমন আই স্লেপ্ট ডিউরিং দ্য লেকচার, লেকচারের সময়টাতে আমি কি করেছিলাম, ঘুমিয়েছিলাম। হি ফেল অ্যাসলিপ ডিউরিং দ্য মুভি, মুভি চলাকালীন সময় সে ঘুমিয়ে পড়েছিল। তাহলে এরকম কোনো একটা কাজের টাইমে অন্য কোনো একটা কাজ হয়েছে এরকম বোঝাতে সেখানে আমরা ডিউরিংটাকে ব্যবহার করতে পারি, এটা কোনো একটা সময়কালকেই বোঝায়। ঠিক আছে, এরপরে আছে বাই, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে। ফিউচারে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা বর্তমানে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কিছু হয় বা হয়ে যাবে এরকম কিছু বোঝাতে আমরা বাই ব্যবহার করি। এই যে প্লিজ সাবমিট দ্য রিপোর্ট বাই ফ্রাইডে, শুক্রবারের মধ্যে রিপোর্টটা সাবমিট করে দিন। শি মাস্ট ফিনিশ দ্য টাস্ক বাই নুন, দুপুরের মধ্যে তাকে কাজটা শেষ করতে হবে। ঠিক আছে, ফিউচারে যদি কোনো টাইম বোঝায় যে সামনে বা নেক্সট কোনো একটা টাইমে কোনো একটা কাজ কমপ্লিট করতে হবে বা শেষ করতে হবে, সেখানে যদি ফিক্সড টাইম বোঝায় তাহলে আমরা বাই ব্যবহার করি। আর সেখানে যদি কোনো ডিউরেশন বোঝায় তাহলে কিন্তু সেখানে আমরা ইন ব্যবহার করি। এই যে বাক্যটা আছে, শি উইল রিটার্ন ইন 2 আওয়ার্স, সে 2 ঘন্টার মধ্যে চলে আসবে। এখন আমরা যদি এখানে বলতাম যে শি উইল রিটার্ন, যেমন আমি একটু নিচে লিখি এটার এক্সাম্পলটা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। শি উইল রিটার্ন, এখানে আমরা দিলাম 2006, ও না 2006 না, আমরা অন্য কিছু লিখি এখানে। শি উইল রিটার্ন স্যাটারডে, তাহলে এখানে কি লিখবো, লিখবো শি উইল রিটার্ন বাই স্যাটারডে, সে শনিবারের মধ্যে ফেরত আসবে। অথবা আমরা যদি বলতে চাই শি উইল রিটার্ন ড্যাশ 30 ডেজ, মানে সে 30 দিনের মধ্যে ফেরত আসবে। তাহলে এখানে আমরা দিতে পারি ইন, শি উইল রিটার্ন ইন 30 ডেজ। তার মানে এখানে যেহেতু ডিউরেশন বোঝাচ্ছে একটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে একটা সময়কাল। আর পয়েন্ট অফ টাইম, এই যেখানে আমরা স্যাটারডে যেটা ব্যবহার করছি এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। এই পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে কোনো একটা ফিক্সড টাইম। তো ফিউচারে যদি এরকম কোনো একটা ফিক্সড টাইমের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট হবে, সেই ফিক্সড টাইমের আগে আমরা বাই ব্যবহার করবো। অথবা কোনো একটা পিরিয়ড যদি বোঝানো হয় যে 30 দিন, 2 মাস, 1 দিন, 2 ঘন্টা, এরকম যদি সময়ের ডিউরেশন বোঝানো হয় তাহলে সেখানে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, এরপর আছে আনটিল অথবা টিল, কোনো সময় পর্যন্ত। এখানে একটা টাইম মেনশন করে বলা হয় কোনো একটা সময় পর্যন্ত। ওয়েট হিয়ার আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। দ্য শপ ইজ ওপেন টিল 9 PM, দোকানটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ঠিক আছে, তার মানে কোনো সময় পর্যন্ত, কোনো একটা টাইম পর্যন্ত বোঝালে সেখানে আনটিল অথবা টিল আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ফ্রম ডট ডট টু অথবা আনটিল, সময়কাল নির্দেশ। কিভাবে সময়কাল নির্দেশ করে দেখুন, দ্য শপ ইজ ওপেন ফ্রম 9 AM to 6 PM, তার মানে 9টা থেকে 6টা পর্যন্ত দোকানটা খোলা থাকে। এই অর্থে আমরা ফ্রম এবং টু কে ব্যবহার করতে পারি। আবার এরকম বলা হয়, দ্য কোর্স রানস ফ্রম জুন আনটিল অগস্ট, জুন থেকে অগস্ট পর্যন্ত এই কোর্সটা চলে, বা অগস্ট পর্যন্ত এই কোর্সটা চলে, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে ফ্রম ডট টু বা আনটিল, এটাও ওই টিল বা আনটিলের ব্যবহারের মতোই, যে জুন থেকে অগস্ট পর্যন্ত এই কোর্সটা চলে বা আমরা 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকানটা খোলা থাকে, এই অর্থে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে আশা করি টাইম রিলেটেড যে প্রিপোজিশন গুলো আছে সেগুলো আমাদের সবারই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমি আবারও এটা একটু বলি যে কোনো একটা পিরিয়ড অফ টাইম বা কোনো একটা পয়েন্ট অফ টাইমের মধ্যে ফিউচারে কোনো কাজ হবে যদি বোঝায় তাহলে সেখানে আমরা বাই অথবা ইন ব্যবহার করি। পিরিয়ড অফ টাইম বলতে বোঝায় কতক্ষণ সময়ের মধ্যে সেটা শেষ হবে বা কতদিন সময়ের মধ্যে শেষ হবে। আর পয়েন্ট অফ টাইম বলতে বোঝায় ঠিক কখন শেষ হবে। ঠিক আছে, স্যাটারডে একটা ফিক্সড টাইম 30 ডেজ, এটা কিন্তু আবার পিরিয়ড অফ টাইম। এই হচ্ছে পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমের পার্থক্য। এরপর আমরা আসি প্রেপোজিশন অফ প্লেস অ্যান্ড পজিশন। খেয়াল করে দেখুন, প্রথমেই আছে
ইন, ইন মানে ভিতর, কোনো কিছুর অভ্যন্তরে বা ভিতরে বোঝাতে ইনটাকে আমরা ব্যবহার করি। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স, বিড়ালটা বক্সের ভেতরে আছে। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি, মানে আমি ঢাকার ভেতরে বসবাস করি। দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স, বিড়ালটা বক্সের ভেতরে আছে, তাহলে কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ব্যবহার করি ইন। ভেরি গুড। এরপর আছে অন। অন বলতে কোনো কিছুর উপরে এবং কোনো কিছুর উপরে টাচ করে আছে এরকম বোঝাতে, ঠিক আছে? টাচ করে উপরে আছে এরকম বোঝাতে আমরা অনটাকে ব্যবহার করি। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে আছে। দেয়ার ইজ পিকচার অন দ্য ওয়াল, দেয়ালের উপরে একটা ছবি আছে, এখানে কিন্তু দেয়ালের সাথে টাচ করে আছে, যে সংস্পর্শ করে থাকা যদি বোঝায়, উপরে বোঝায়, তাহলে আমরা সেখানে অনটাকে ব্যবহার করি। ওকে। এরপর আছে অ্যাট। অ্যাট বলতে কোনো একটা নির্দিষ্ট বা ফিক্সড জায়গা বোঝায়। মিট মি অ্যাট দ্য পার্ক, আমার সাথে পার্কে দেখা করো। শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, সে বাস স্টপে অপেক্ষা করছে। তাহলে কোনো একটা ফিক্সড প্লেস বা কোনো একটা নির্দিষ্ট জায়গা যদি বোঝায়, আমরা সেখানে অ্যাটটাকে ব্যবহার করব। ঠিক আছে। এরপরে আছে আন্ডার। আন্ডার মানে নিচে। দ্য শুজ আর আন্ডার দ্য বেড, বিছানার নিচে জুতোগুলো আছে। হি হিড আন্ডার দ্য টেবিল, সে টেবিলের নিচে লুকালো। এরপর আছে অ্যাবোভ। অ্যাবোভ মানে উপরে, কিন্তু সরাসরি নয়। আমি যে একটু আগে যেটা বলেছিলাম যে টাচ করে যদি উপরে থাকে তাহলে অন, আর টাচ না করে যদি উপরে থাকে তাহলে আমরা ব্যবহার করতে পারি অ্যাবোভ। যেমন দ্য ল্যাম্প অ্যাবোভ দ্য টেবিল, পাতিটা টেবিলের উপর ঝুলে আছে, যে আমি বলেছি না টাচ করে নেই, কিন্তু উপরে আছে কিন্তু টাচ করার অবস্থায় নেই। ক্লাউডস আর অ্যাবোভ দ্য মাউন্টেন্স, মেঘগুলো কোথায়, পাহাড় বা পর্বতে পড়ে আছে। ঠিক আছে। এখানে আমরা অ্যাবোভ ব্যবহার করবো যদি টাচ করে না থাকে, টাচ করে থাকলে আমরা ব্যবহার করব অন। এরপর আছে বিলো। বিলো মানে নিচে। দ্য ভ্যালি লাইস বিলো দ্য মাউন্টেন, পর্বতগুলোর নিচে উপত্যকা। এই ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। আমাদের দেশে যেরকম সাজেক, সাজেক কিন্তু একটি উপত্যকা, এটির ইংলিশ হচ্ছে ভ্যালি, সাজেক ভ্যালি। অনেকে কিন্তু ভুল উচ্চারণ করে সাজেক, এটার উচ্চারণ কিন্তু সাজেক না, এটার সঠিক উচ্চারণ হচ্ছে সাজেক। টেম্পারেচার ড্রপড বিলো জিরো, তাপমাত্রা জিরোর নিচে নেমে গিয়েছিল। ঠিক আছে, তাহলে নিচে অবস্থান বোঝাতে আমরা কি ব্যবহার করব, বিলো ব্যবহার করব। ঠিক আছে। এরপর আছে হচ্ছে বাহাইন্ড। বাহাইন্ড পেছনে, কোনো কিছুর পেছনে, এটাকে আমরা ব্যবহার করব বাহাইন্ড। দ্য কার ইজ পার্কড বাহাইন্ড দ্য হাউস, গাড়িটা বাড়ির পেছনে পার্ক করা হয়। শি স্টুড বিহাইন্ড মি, সে আমার পেছনে দাঁড়িয়েছিল। তাহলে কোনো কিছুর পেছনে বোঝাতে আমরা কি ব্যবহার করব, বিহাইন্ড। ঠিক আছে, বিহাইন্ড মানে পেছনে। এরপর আছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে সামনে। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, বাসটা স্কুলের সামনে থেমেছিল। হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ডোর, সে দরজার সামনে দাঁড়িয়েছিল। তাহলে কোনো কিছুর সামনে বোঝাতে আমরা ব্যবহার করব ইন ফ্রন্ট অফ। ঠিক আছে। নেক্সট টু বা বিসাইড এর মানে হচ্ছে পাশে। শি স্যাট নেক্সট টু মি, সে আমার পাশে বসেছিল। দ্য ব্যাংক ইজ বিসাইড দ্য লাইব্রেরি, ব্যাংকটা লাইব্রেরির পাশে। তার মানে পাশে বোঝাতে আমরা ব্যবহার করব নেক্সট টু অথবা বিসাইড, এর দুটোর মিনিংই হচ্ছে সে। ওকে। এরপর আছে বিটুইন। বিটুইন মানে দুইটির মধ্যে, আমরা যখন বোঝাই না দুইয়ের মধ্যে কোনো কিছু, তখন আমরা সেখানে বিটুইনটাকে ব্যবহার করব। কিরকম, দ্য স্কুল ইজ বিটুইন দ্য ব্যাংক অ্যান্ড দ্য পার্ক, ওই ব্যাংক এবং পার্কের মাঝখানে স্কুলটা আছে। হি স্যাট বিটুইন হিজ ফ্রেন্ডস, সে তার দুজন বন্ধুর মাঝখানে বসেছিল। তাহলে দুইটির মধ্যে বোঝাতে আমরা কিন্তু বিটুইন ব্যবহার করব। ঠিক আছে। আর দুইয়ের বেশি যদি হয় তাহলে সেখানে আমরা ব্যবহার করব অ্যামং, অনেকের মধ্যে। শি ওয়াজ অ্যামং দ্য ক্রাউড, সে ক্রাউডের মধ্যে ছিল। ক্রাউড মানে আশেপাশে অনেক মানুষজন ছিল। শেয়ার দ্য সুইটস অ্যামং ইয়োরসেলভস, তোমাদের মধ্যে মিষ্টিগুলো ভাগ করে নাও। শেয়ার দ্য সুইটস অ্যামং ইয়োরসেলভস, তোমাদের মধ্যে মিষ্টিগুলো ভাগ করে নাও। তাহলে এই হচ্ছে প্লেস রিলেটেড প্রেপোজিশন, যেগুলো আমরা বিভিন্ন জায়গা রিলেটেড ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে। ওকে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে দুইটি জায়গা যদি একটি সেন্টেন্সে একসাথে বোঝায় তাহলে সেখানে ইন অথবা এট আমরা কোনটা ব্যবহার করব। ইন অথবা এট জায়গার পূর্বে আমরা দুইটার যে কোনোটাই ব্যবহার করতে পারি, ভুল হবে না। তবে দুইটা জায়গা যদি একই সেন্টেন্সে বোঝায়
তাহলে তুলনামূলক যে জায়গাটা ছোট সেখানে আমরা অ্যাট ব্যবহার করব, এবং তুলনামূলকভাবে যে জায়গাটা বড় সেখানে আমরা ইন ব্যবহার করব। যেমন যদি এভাবে বলা হয়, আই লিভ ইন মিরপুর। এই যে আমি বললাম আই লিভ ইন মিরপুর, আমি মিরপুরে থাকি, কিন্তু আমি যদি বলতাম এভাবে যে আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, আমি ঢাকার মিরপুরে থাকি, এখানে মিরপুরটা তুলনামূলক ছোট এই জন্য আমরা ব্যবহার করলাম অ্যাট, এবং ঢাকাটা তুলনামূলক বড় তাই আমরা এখানে ব্যবহার করলাম ইন। ঠিক আছে, তাহলে আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, এরকম দুইটা জায়গা যদি একটা সেন্টেন্সে ব্যবহার করতে হয়, তাহলে যে জায়গাটা তুলনামূলক ছোট সেখানে আমরা অ্যাট ব্যবহার করব, এবং যে জায়গাটা তুলনামূলক বড় সেখানে আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, এরপর আসি প্রেপোজিশনস অফ ডিরেকশন আর মুভমেন্ট। কোনো দিকে যদি গতিশীল অবস্থা বোঝায় সেখানে আমরা কিভাবে প্রেপোজিশন ব্যবহার করব। প্রথমেই আছে টু, খুবই ইম্পর্টেন্ট, কোন স্থানের দিকে। আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি। সেন্ড দিস লেটার টু হিম, তাকে এই লেটারটা পাঠাও। তার মানে কোনো একটা স্থানের দিকে বা কোনো কিছুর দিকে। আই এম গোয়িং টু দ্য মার্কেট মানে হচ্ছে আমি মার্কেটের দিকে যাচ্ছি। সেন্ড দিস লেটার টু হিম, তাকে এই লেটারটা পাঠাও। তারপর হচ্ছে ইনটু, ইনটু মানে ভিতরের দিকে। হি জাম্পড ইনটু দ্য পুল, সে পুলের ভেতরে জাম্প করলো, মানে সে তো ভেতরের দিকে গিয়েছে পুলের। পুট দ্য ক্লথস ইনটু দ্য ব্যাগ, ব্যাগের ভেতরে জামাগুলো রাখো। তাহলে কোনো কিছুর ভিতরের দিকে বোঝাতে আমরা ব্যবহার করব ইনটু। এরপর আছে অনটু, অনটু কি উপরের দিকে, উপরের দিকে। দ্য ক্যাট জাম্পড অনটু দ্য চেয়ার, ক্যাট কি করলো, চেয়ারের দিকে জাম্প করলো, চেয়ারটা উপরের দিকে ছিল। প্লেস দ্য ভাস অনটু দ্য টেবল, টেবিলের উপরে ইয়াটাকে কি করো, ভাস, ভাস মানে ফুলদানি, এটাকে প্লেস করো বা রাখো। ঠিক আছে, তাহলে উপরের দিকে বোঝাতে আমরা ব্যবহার করব অন টু। ঠিক আছে, এরপর আছে টুয়ার্ডস, টুয়ার্ডস মানে কোনো দিকে। ওয়াক টুয়ার্ডস দ্য স্টেশন, স্টেশনের দিকে হাঁটো। শি মুভড টুয়ার্ডস দি এক্সিট, সে এক্সিট পয়েন্টের দিকে এগিয়ে গেল। তাহলে কোনো কিছুর দিকে মেনশন করলাম টুয়ার্ডস ব্যবহার করতে পারি। ওয়াক টুয়ার্ডস দ্য স্টেশন, স্টেশনের দিকে হাঁটো। ঠিক আছে, অ্যাক্রস, অ্যাক্রস মানে অগ্রভাগ পার করা, তার মানে কোনো একটা কিছু পার করা, পার হয়ে যাওয়া। দে ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ, তারা ব্রিজ পার হয়ে গেল, হেঁটে গেল। দ্য চিলড্রেন র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, বাচ্চারা মাঠ পার হয়ে দৌড়ে গেল। তার মানে একদিক থেকে যখন আরেক দিকে আপনি যাবেন এটাকে বলা হয় অ্যাক্রস। দে ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ, দ্য চিলড্রেন র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, তারা ফিল্ড দৌড়ে গেল, মানে এটা যদি পুরোটা ফিল্ড হয় তাহলে বাচ্চারা এই এক দিক থেকে আরেক দিকে চলে গেছে এরকম বোঝাচ্ছে। পরেরটা হচ্ছে অ্যালং, অ্যালং মানে কোনো কিছু ধরে বা সাথে সাথে, পাশাপাশি, অনেকটা এরকম। উই ওয়াকড অ্যালং দ্য রিভার, আমরা নদীটা ধরে হাঁটলাম, মানে এই যে এটা যদি নদী হয়, এখানে ধরেন পানি আছে, এটা হচ্ছে নদী, তাহলে আমরা এই যে দিক দিয়ে হাঁটলাম, নদী ধরে হাঁটলাম। ঠিক আছে, ড্রাইভ অ্যালং দিস রোড, এই রোড ধরে ড্রাইভ করতে থাকো বা গাড়ি চালাতে থাকো। তার মানে কোনো কিছু ধরে হাঁটা, কোনো কিছুর সাথে তাল মিলিয়ে হাঁটে, এটাকে বলা হয় অ্যালং। উই ওয়াকড অ্যালং দ্য রিভার, আমরা নদী ধরে হাঁটতে থাকলাম, বিষয়টা হচ্ছে এরকম। এরপর হচ্ছে আপ, আপ মানে উপরে। ক্লাইম্ব আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে ওঠো। দ্য বেলুন ওয়েন্ট আপ ইনটু দ্য স্কাই, বেলুন উপরে আকাশের দিকে চলে গেল। দ্য বেলুন ওয়েন্ট আপ ইনটু দ্য স্কাই মানে হচ্ছে বেলুন উপরের দিকে আকাশের দিকে চলে গেল, তার মানে আপ মানে হচ্ছে উপরে। ঠিক আছে, এরপর আছে ডাউন, ডাউন মানে নিচে। সে ran down the hill, সে পাহাড়ের নিচে দৌড়ে এলো। He came down the ladder, ladder মানে হচ্ছে এই যে মই আছে না, মইয়ের মতো। He came down the ladder, সে মই বেয়ে নিচে নেমে এলো। তার মানে ডাউন মানে হচ্ছে নিচে, আমরা জানি আপ মানে উপরে, ডাউন মানে নিচে। এরপর আছে হচ্ছে আউট অফ, আউট অফ মানে বাইরে। He went out of the room, সে রুমের বাইরে চলে গেল। Take the dog out of the cage, ডগটাকে কেজ বা খাঁচা থেকে বাইরে আনো। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম মানে সে রুম থেকে বাইরে গেল। তাহলে এই আউট অফ মানে হচ্ছে বাইরে, আমরা যখন আহ ভেতর থেকে বাইরে বের হওয়াটা বোঝাই তখন আমরা আউট অফটাকে ব্যবহার করতে পারি। ওকে, এরপরে ফ্রম, ফ্রম মানে হচ্ছে থেকে, কোনো একটা জায়গা থেকে যদি বোঝায় সেটাকে বলা হয় ফ্রম। আই গট আ লেটার ফ্রম মাই ফ্রেন্ড, আমি আমার এক বন্ধুর কাছ থেকে চিঠি পেয়েছি।
হি কেম ফ্রম দ্য অফিস। হি কেম ফ্রম দি অফিস, সে অফিস থেকে এসেছে। তার মানে কোনো একটা জায়গা থেকে আসা বোঝাতে বা কোনো একটা জায়গা থেকে বোঝাতে আমরা ফ্রমটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপর আসি প্রেপোজিশনস অফ কজ অর রিজন। বিকজ অফ, বিকজ অফ হচ্ছে কারণ। আমরা জানি যে বিকজ মানে কারণ, এবং বিকজ যখন আমরা সেন্টেন্স ব্যবহার করি তখন সেটি হচ্ছে একটি কনজাংশন। কিন্তু যখন আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করবো তখন আমরা বিকজ অফ বলতে পারি। এবং এই ও এফ যেটা, এটা সঠিক উচ্চারণ কিন্তু হচ্ছে অফ। অনেকে এটাকে অফ বলে। এই ও ডাবল এফ, এটা সঠিক উচ্চারণ হচ্ছে অফ, তবে এই ও এফ এটার উচ্চারণ হচ্ছে অফ। ওকে, সো বিকজ অফ, কারণে। দ্য ফ্লাইট ওয়াজ দ্য ফ্লাইট ওয়াজ ডিলেইড বিকজ অফ রেইন। বৃষ্টির জন্য ফ্লাইট বা ওই বিমানের ফ্লাইট ডিলেড, দেরি হয়েছিল। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ স্নো। স্নো বা তুষারপাতের কারণে ম্যাচটা কি হয়েছিল, ক্যান্সেলড হয়েছিল বা বাতিল হয়েছিল। তার মানে কোনো কিছুর কারণে যদি আমরা বুঝি তাহলে আমরা বিকজ অফ ব্যবহার করবো। বিকজ অফ রেইন মানে বৃষ্টির কারণে, বিকজ অফ স্নো মানে তুষারপাতের কারণে। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিউ টু। এই ডিউ টু মানেও কিন্তু কারণে। দ্য ডিলে ওয়াজ ডিউ টু ট্রাফিক, ট্রাফিকের কারণে দেরি হয়েছিল। দ্য পার্টি ওয়াজ পোস্টপন্ড ডিউ টু ইলনেস, অসুস্থতার কারণে পার্টিটা বাতিল করা হয়েছিল। তার মানে কিন্তু আমরা বিকজ অফ, ডিউ টু মোটামুটি একই অর্থ ব্যবহার করতে পারি। ওকে, এরপর আছে হচ্ছে ওয়িং টু। ওয়িং টু হলো কারণে। ওয়িং টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে দ্য পিকনিক ওয়াজ ক্যান্সেলড, পিকনিকটা বাতিল করা হয়েছিল। হি ফেইলড দি এক্সাম ওয়িং টু নেগলিজেন্স, সে অবহেলার কারণে পরীক্ষায় ফেল করেছিল। তার মানে এই ওয়িং টু দিয়ে আমরা কারণে বোঝাতে পারি। ওকে, এরপর হচ্ছে অন অ্যাকাউন্ট অফ, কারণে। উই স্টেড ইনডোরস অন অ্যাকাউন্ট অফ দ্য স্টর্ম, ঝড়ের জন্য আমরা ইনডোরের ভেতরেই ছিলাম। হি মিসড দ্য বাস অন অ্যাকাউন্ট অফ ট্রাফিক, ট্রাফিকের কারণে সে বাস মিস করেছিল। তাহলে এই বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, এই চারটা প্রিপোজিশনের মিনিং কিন্তু সেম। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই চারটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে যেটা ফর, এটা দিয়েও কোনো একটা রিজন বোঝায়, কিন্তু এটা এক্স্যাক্টলি ঠিক কারণে বোঝায় না। জন্য, কোনো কিছুর জন্য যখন কিছু হয় তখন আমরা এই ফরটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। শি ওয়াজ প্রেইজড ফর হার এফোর্টস, সে তার চেষ্টার জন্য প্রশংসিত হয়েছিল। তাহলে সে কেন প্রশংসিত হয়েছিল? তার চেষ্টার জন্য। দ্য গিফট ইজ ফর ইউ, গিফট গুলো বা উপহারটা তোমার জন্য। এই যে ফর ইউ, এই উপহারটা তোমার জন্য, এখানে আমরা ব্যবহার করলাম। এটা হচ্ছে ফর, কোনো কিছুর জন্য। এরপর প্রেপোজিশন অফ ম্যানার অর ইনস্ট্রুমেন্ট, খেয়াল করে দেখুন। প্রথমটি হচ্ছে বাই। এই বাই মানে দ্বারা। আমরা যখন কোনো কিছু দিয়ে কোনো কিছু করি, এইটা অর্থে আমরা বাইটাকে ব্যবহার করি। বিশেষ করে যখন আমরা কোনো একটা পার্সনের মাধ্যমে কোনো কিছু হয় এটা ব্যবহার করি, তখন এই বাইটাকে বেশি ব্যবহার করা হয়। দ্য বুক ওয়াজ রিটেন বাই এ ফেমাস অথর, একজন বিখ্যাত লেখকের দ্বারা এই বইটা লেখা হয়েছিল। দ্য হাউস ওয়াজ বিল্ট বাই মাই আঙ্কেল, এই হাউসটা আমার আঙ্কেলের দ্বারা তৈরি করা হয়েছিল। তার মানে যখন কোনো একটা কাজ কোনো একটা ব্যক্তির মাধ্যমে করা হয় বা ব্যক্তির দ্বারা করা হয়, তখন আমরা বাইটাকে ব্যবহার করি। একই কাজ যদি কোনো বস্তু দিয়ে করা হয় তাহলে আমরা উইথ এটি ব্যবহার করতে পারি। উইথ মানে দিয়ে। সে কাট দ্য পেপার উইথ সিজার্স, সে কেচি দিয়ে পেপার গুলো কেটেছিল। হি রোট দ্য লেটার উইথ আ পেন, সে একটি কলম দিয়ে লেটার মানে হচ্ছে, লেটার মানে কি, চিঠি, চিঠিগুলো লিখেছিল। তার মানে সে পেপার কেটেছিল কি দিয়ে, সিজার দিয়ে। এই জন্য আমরা উইথ ব্যবহার করলাম। হি রোট দ্য লেটার উইথ আ পেন, এটি কলম দিয়ে সে লিখেছিল। এগুলো যেহেতু বস্তু বা থিং, ম্যাটেরিয়ালস, সেজন্য আমরা এখানে উইথ ব্যবহার করলাম। ওকে, এরপর আছে লাইক। লাইক মানে মতো। যখন দুইটা বিষয়ের মধ্যে আমরা সিমিলারিটি বোঝাই তখন আমরা লাইক ব্যবহার করতে পারি। হি সিংস লাইক আ প্রফেশনাল, সে একজন পেশাদার শিল্পীর মতো গান গাইতে পারে বা গান গায়। সে ডান্সেস লাইক আ ট্রেইনড আর্টিস্ট, সে একজন প্রশিক্ষিত শিল্পীর মতো নাচতে পারে বা নাচে। তাহলে এই যে কোনো কিছুর মতো, লাইক এ প্রফেশনাল মানে পেশাদার কারো মতো, লাইক এ ট্রেইনড আর্টিস্ট মানে ট্রেইনড কোনো আর্টিস্টের মতো। ঠিক আছে, এখানে আমরা লাইক ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে অ্যাজ। অ্যাজ মানে হিসেবে। এই লাইক আর অ্যাজ এর মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাজ মানে ঠিক ওই হিসেবেই সে কাজ করে, ওইটাই তার কাজ। আরেকটা হচ্ছে লাইক, সেটা হচ্ছে ওইটার মতো, ওইটা না। উনি কিন্তু প্রফেশনাল না, উনি প্রফেশনালের মতো।
উনি ট্রেইনড আর্টিস্ট না, কিন্তু উনি ট্রেইনড আর্টিস্টের মতো নাচতে পারে। ওকে, অ্যাজ মানে হচ্ছে হিসেবে বা হিসাবে। হি ওয়ার্কস অ্যাজ এ টিচার, সে একজন টিচার হিসেবে কাজ করে। সে অ্যাক্টেড অ্যাজ এ গাইড, সে একজন গাইড হিসেবে কাজ করে বা ভূমিকা পালন করেছিল। তাহলে এখানে অ্যাজ এ টিচার বা অ্যাজ এ গাইড মানে হচ্ছে টিচার হিসেবে বা গাইড হিসেবে। আর এখানে লাইক এ প্রফেশনাল, এখানে যদি বলা হতো হি ওয়ার্কস লাইক এ টিচার, তার মানে হতো সে একজন টিচারের মতো কাজ করে, তখন কিন্তু টিচার না। কিন্তু যখন বলা হচ্ছে অ্যাজ এ টিচার, হি ওয়ার্কস অ্যাজ এ টিচার, তার মানে হচ্ছে সে একজন টিচার হিসেবে কাজ করে। ওকে, এরপরে যে প্রিপোজিশনটা সেটা ইম্পর্টেন্ট, ইন। এই ইনের আমরা কয়েকটা ব্যবহার দেখেছি, তবে ইনকে পদ্ধতি বা অবস্থায় এই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। খেয়াল করে দেখুন, হি সলভ দ্য প্রবলেম ইন আ ক্লেভার ওয়ে, সে খুবই বুদ্ধিমান বা চালাকি একটা উপায়ে সমস্যাটা সমাধান করেছিল। দে ট্রাভেলড ইন স্টাইল, তারা খুব স্টাইলে বা খুব স্টাইলিশ অবস্থায় ট্রাভেল করেছিল। ট্রাভেলড ইন স্টাইল, হি সলভ দ্য প্রবলেম ইন আ ক্লেভার ওয়ে। তার মানে কোন একটা কাজ আমরা কোন উপায়ে বা কোন পদ্ধতি বা কোন অবস্থায় করি, সেজন্য আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপরে আসি প্রিপোজিশন অফ কম্পারিজন অর কনসেশন। লাইক, এখানে আমরা মত হিসেবে প্রিপোজিশনটাকে পাচ্ছি। হি রানস লাইক আ চিতা, সে চিতার মতো দৌড়ায়, মানে এখানে কিন্তু আমরা তুলনা করছি চিতার সাথে তাকে। শি লুকস লাইক হার মাদার, সে তার মায়ের মতো দেখতে, এখানে আমরা তাকে তার মায়ের সাথে তুলনা করছি। এই তুলনা অর্থে বা মত অর্থে আমরা এখানে লাইকটাকে ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে আনলাইক। আনলাইক হিজ ব্রাদার, তার ভাইয়ের মতো না। হিজ কোয়াইট, সে শান্ত। দ্য সিটি ইজ কাম আনলাইক দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল সিটির মতো না, এই সিটিটা শান্ত। তার মানে কোনো কিছু থেকে ভিন্ন। আনলাইক হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে ভিন্ন, এটা বোঝাচ্ছি আমরা। আনলাইক দ্য ক্যাপিটাল, ক্যাপিটালের থেকে ভিন্ন বা রাজধানীর থেকে ভিন্ন। দিস সিটি ইজ কাম। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাজ। অ্যাজটা আমরা ইতিমধ্যেই জেনেছি, এখানে আর একটু জানি। অ্যাজ হচ্ছে হিসেবে বা যেমন। হি অ্যাক্টেড অ্যাজ এক্সপেক্টেড, যেরকম প্রত্যাশা করে হয়েছিল সেরকমই সে কাজ করেছে। ডু অ্যাজ আই সে, আমি যেভাবে বলেছি সেভাবে করো। তাহলে এই যে হি অ্যাক্টেড অ্যাজ এক্সপেক্টেড, যতটুকু প্রত্যাশিত ছিল সে সেভাবেই কাজ করেছে। ডু অ্যাজ আই সে, আমি যেভাবে বলেছি সেভাবে করো, তার মানে এখানে অ্যাজটাকে আমরা যেভাবে বা যেমন হিসেবেও ব্যবহার করতে পারছি। ঠিক আছে, এরপর আসে দেন। দেন মানে তুলনা, আমরা যখন কম্পেয়ার করি না দুইটা বিষয়ের মধ্যে, যে এটার সাথে ওইটার কম্পেয়ার করলে তখন দেন আমরা ব্যবহার করি। শি ইজ টলার দেন হার সিস্টার, সে তার বোনের থেকে লম্বা, এখানে কিন্তু বোনের সাথে তাকে তুলনা করছি। দিস বুক ইজ বেটার দেন দ্যাট ওয়ান, ওই বইটার থেকেও এই বইটা ভালো। তার মানে এখানে কিন্তু কম্পেয়ার হচ্ছে দুটো বিষয়ের মধ্যে, হতে থেকেছে এরকম একটা মিনিং আসছে। সো তুলনা অর্থে আমরা এখানে দেনটাকে ব্যবহার করছি। ওকে, এরপরে যেটা, এটা আমরা অনেকেই ব্যবহার করতে যেয়ে কনফিউজড হয়ে যাই, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, এটাকে অনেকে কনজাংশন মনে করে, কিন্তু এটা কনজাংশন না, এটা প্রিপোজিশন। ইন স্পাইট অফ বা ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, কোনো কিছু হওয়া সত্ত্বেও যখন আরেকটা কিছু হয়, উল্টো কিছু হয় যেটা হওয়ার কথা না। ঠিক আছে, কন্ট্রাস্ট বোঝায়। হি ওয়েন্ট আউট ডিসপাইট দ্য রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও সে বাইরে গিয়েছিল। সে পাসড দ্য এক্সাম ইন স্পাইট অফ বিং সিক, অসুস্থতা থাকা সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করেছিল। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু তার কিন্তু বাইরে যাওয়ার কথা না, কিন্তু সে বাইরে গিয়েছিল। আর যেহেতু সে সিক, তার পরীক্ষায় পাশ করার কথা না, কিন্তু সে পরীক্ষায় পাশ করেছিল। এরকম বিপরীত ধর্মী মিনিং যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করতে পারি। এবং ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করলে আমাদের সেন্টেন্সটা কিন্তু সিম্পল হয়। কিন্তু আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি তখন কিন্তু আমরা তো, অলদো এগুলো ব্যবহার করি, আবার কম্পাউন্ড সেন্টেন্সে বাট ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে হবে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, এটা কিন্তু প্রিপোজিশন, এবং এটা ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করি। এরপর আছে কম্পাউন্ড প্রিপোজিশন। কিছু প্রিপোজিশন আছে যেখানে একাধিক প্রিপোজিশন একত্রিত হয়ে বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে ডিফারেন্ট মিনিং বের করে। যেমন অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুযায়ী। অ্যাকর্ডিং টু দ্য টিচার, টিচারের কথা অনুযায়ী হোমওয়ার্ক ইজ ইম্পর্ট্যান্ট, হোমওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট সেলস ইনক্রিজড, রিপোর্ট বা প্রতিবেদন অনুযায়ী সেলস, সেলস মানে হচ্ছে বিক্রি, ইনক্রিজড মানে বেড়ে গিয়েছিল, বিক্রি বেড়ে গিয়েছিল। সো অ্যাকর্ডিং টু দ্য টিচার, টিচারের কথা মতো হোমওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট। তার মানে অ্যাকর্ডিং টু, অনুযায়ী। এরপর আছে বিকজ অফ, কারণ আমরা ইতিমধ্যে এটা পড়েছি। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড বিকজ অফ ব্যাড ওয়েদার, বাজে আবহাওয়ার কারণে ফ্লাইট দেরি করা হয়েছিল। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ রেইন,
বৃষ্টির কারণে খেলাটা পরিত্যাগ করা হয়েছিল। ওকে, তার মানে বিকজ অফ হচ্ছে কারণে। এরপর আছে ইন ফ্রন্ট অফ, সামনে। শি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য হাউস, সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পার্ক ইউর কার ইন ফ্রন্ট অফ দ্য গেট, গেটের সামনে তোমার গাড়িটাকে পার্ক করো। ইন স্পাইট অফ ইতোমধ্যেই পড়েছি, সত্ত্বেও। হি কেম টু ওয়ার্ক ইন স্পাইট অফ বিং সিক, সে অসুস্থ হওয়া সত্ত্বেও কাজে এসেছিল। ইন স্পাইট অফ দ্য ডিফিকাল্টিস, কঠিন সিচুয়েশনের পরেও, কঠিন সিচুয়েশন থাকা সত্ত্বেও, শি সাকসিডেড, সে সফল হয়েছিল। এখানে ডিফিকাল্টিস বলতে কঠিন সিচুয়েশন বোঝানো হচ্ছে। ওকে, এরপর আমরা শেষটাতে আসি, সেটা হচ্ছে অন বিহাফ অফ। এর অর্থ হচ্ছে এর পক্ষ থেকে। যখন কারো পক্ষ থেকে কোনো কিছু করা হয়, তখন সেখানে আমরা অন বিহাফ অফ ব্যবহার করি। হি স্পোক অন বিহাফ অফ দ্য টিম, টিমের পক্ষে সে কথা বলেছিল। এখানে কাউকে সাপোর্ট করে কথা বলছে এরকম না, টিমে যারা আছে সবার পক্ষ থেকে একজন এসেছে কথা বলতে, এটা মিন করছে। সে অ্যাকসেপ্টেড দ্য অ্যাওয়ার্ড অন বিহাফ অফ হার ক্লাস, তার ক্লাসের সবার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সে এসে কি করেছে, অ্যাওয়ার্ডটাকে রিসিভ করেছে। সো এখানে আমরা এই অর্থে অন বিহাফ অফটাকে ব্যবহার করতে পারি। প্রেপোজিশনের ক্লাসে এই ছিল আমাদের প্রেপোজিশন নিয়ে আলোচনা। আমরা একেবারে এক্সেসিভ আলোচনা পরিত্যাগ করেছি, যেন কোনো রকম কোনো এক্সট্রা কথাবার্তা না বলা হয়। একদম মেইন মেইন যে আলোচনাগুলো সেগুলো আমরা করলাম। এবং এই প্রেপোজিশন গুলো খুব ভালো করে স্টাডি করবেন, আমাদের এই ক্লাস নোটটা তো দেয়াই থাকবে, এখান থেকে এই প্রেপোজিশন গুলো খুব ভালো করে স্টাডি করবেন। প্রেপোজিশন ইংলিশ সেন্টেন্সের যে ব্যবহারটা, বিশেষ করে স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে, সেটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারে। এবং যখন আপনি কোনো কিছুতে আটকে যান, ঘুরে ফিরে দেখবেন আপনি কিন্তু প্রেপোজিশনের ব্যবহারেই আটকে যান। সো প্রেপোজিশনের ব্যবহার আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেলকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারে। সেই জন্য প্রেপোজিশন খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং প্রেপোজিশন, বিশেষ করে এই বেসিক প্রেপোজিশন গুলোতে যদি কারো ভালো ধারণা থাকে, সে ইংলিশে খুবই ভালো করবে। ঠিক আছে? তো ক্লাসটা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।